সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, চরম সিদ্ধান্ত নেত্রী হাসিনার, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ধ্বংস করে গিয়েছেন ইউনূস, দোসর জামায়াত এনসিপি ফ্যাক্টর, কড়া চ্যালেঞ্জের মুখোমুখি তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ইউনূসের বিরুদ্ধে মুখ খুলেই ফেঁসে গেলেন রাষ্ট্রপতি সেনাপ্রধান, সংবিধান লঙ্ঘনের দায় নেবেন কাঁধে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জিতে গেলেন জেনারেল ওয়াকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইউনূসের বিরুদ্ধে মুখ খুলেই ফেঁসে গেলেন রাষ্ট্রপতি সেনাপ্রধান, সংবিধান লঙ্ঘনের দায় নেবেন কাঁধে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, স্থানীয় সরকার নির্বাচনে মাস্টার প্ল্যান জামায়াতের, খেলা শুরু ঢাকায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ফের সংবাদের শিরোনামে আওয়ামী লীগ, তারা একটি ভয়ঙ্কর ঝুঁকি নিতে চলেছে। বাংলাদেশে দলের যেসব নেতারা রয়েছেন তারা যেন আচমকাই গা ঝাড়া দিয়ে উঠেছে। কলকাতা, আমেরিকা, ইংল্যান্ডে বসবাসরত নেতাদের কথাবার্তা শুনলে মনে হবে তারা দ্রুত বাংলাদেশে ফিরবেন। মূলত কয়েকটি স্তরে তারা এই কাজগুলো করবেন। তারা আইনের কাছেও নিজেদের সমর্পণ করবেন। যখন তারা নিজেদেরকে আইনের কাছে সমর্পণ করেন, তখন বাংলাদেশে বিচার ব্যবস্থা রীতিমতো আন্তর্জাতিক চাপের ওপর পড়বে। আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের কথাই ধরা যাক। তিনি আইনের দ্বারস্থ হলে বা তাকে আইনের দরজায় দাঁড় করালে বাংলাদেশে কারো তো ভূমিকম্প হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগ এখন বোঝার চেষ্টা করছে তাদের আমলে সবথেকে বড় ভুল কী। সবচেয়ে বড় ভুল মবের ভয়ে গণভবন থেকে হেলিকপ্টারে করে ভারতে চলে যাওয়া। শেখ হাসিনা বাংলাদেশে থাকলে গণভবন ভেঙে জনতা ঢোকে পড়ত এবং সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে পুরো সেনাবাহিনী বিলুপ্ত হয়ে যেত। সেই ঝুঁকি সেনাবাহিনী কোনোদিন নিত না বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। যেটা হয়েছে শ্রীলঙ্কায়, রাজাপক্ষকে সেনাবাহিনী উদ্ধার করে নিজেদের ব্যারাকে নিয়ে গিয়েছিল। বিশ্ব সেটা দেখেছে। রাজাপক্ষ সেখানে কিছুদিন থাকার পর আবার স্বস্থানে ফিরে আসেন। ইউনূসের 18 মাসের শাসন আবর্জনা স্তূপকেও লজ্জায় ফেলবে। নৈরাজ্য তো বটেই, কিন্তু সীমাহীন নৈরাজ্য কাকে বলে তার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশে পূর্বতন সরকারের শাসনামল। তারেক রহমানের দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তারা সরকার গঠন করেছেন। তারেক প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, তারেক রহমানের পক্ষে মসৃণভাবে দেশ চালিয়ে নিয়ে যাওয়াটা কঠিন হয়ে পড়বে। তাকে একাধিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, স্থবির অর্থনীতিকে সচল করা, প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, ভারতসহ বহির্বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা, সংকুচিত শ্রমবাজার পুনরুদ্ধার। সেই সঙ্গে তাকে সামাজিক অস্থিরতা দূর করা, সেই সঙ্গে সর্বসাধারণের জানমালের নিরাপত্তা তাকে নিশ্চিত করতে হবে। এছাড়া সাম্প্রতিক সময়ে দেশের মধ্যে যে মৌলবাদী শক্তি মাথাছাড়া দিয়েছে, সেই মৌলবাদী শক্তির মোকাবিলাও তারেককে করতে হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যে তার ভূমিকা, অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তার ভূমিকা এবং দেশের বিশৃঙ্খল ও অরাজক পরিস্থিতিতেও তার চোখ বন্ধ করে রাখা নিয়ে নানা আলোচনা হয়েছে। কারণ 2024 সালের জুন মাসেই ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মাত্র 1.5 মাসের মাথায় হাসিনাকেই সরাতে তিনি সক্রিয় হয়েছিলেন। অনেকেই দাবি করেছিলেন আসলে গণ অভ্যুত্থানে ছাত্র জনতা এবং জামায়াতে ইসলামীকে সাহায্য করে তিনি আসলে ক্ষমতার কেন্দ্রে বসার স্বপ্ন দেখেছিলেন। তার ক্ষমতায় আসার লোভ থাকলেও সাহস ছিল না, ফলে তিনি নিজের স্বপ্ন চেপে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতার হস্তান্তর করেন। 6 মাসের মধ্যে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে বলেছিলেন জেনারেল ওয়াকার, কিন্তু সেই নির্বাচন হতে 1.5 বছর গড়িয়ে যায়। তবে নির্বাচন হল এবং তা অত্যন্ত শান্তিপূর্ণভাবেই হল। ভোটের হারও বেশ ভালো। বলা হয় সেনাবাহিনীর সক্রিয় ভূমিকায় গত 12 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন ঠিকঠাক হয়।
এই অবাধ নির্বাচন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পথ সুগম হয়। ওয়াকিবহাল মহল মনে করছে এটা জেনারেল ওয়াকারের তৃতীয় জয়। বাংলাদেশে তৈরি হতে চলেছে এক অভূতপূর্ব সাংবিধানিক জটিলতা। রাজনৈতিক বিশ্লেষকেরা তেমনই আশঙ্কা করছেন। সাংবিধানিক জটিলতা তৈরি হতে চলছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে। বলা হচ্ছে, পূর্বতন তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনূস যেসব অসাংবিধানিক দায়িত্ব পালন করেছেন বা সিদ্ধান্ত নিয়েছেন, তার দায় থেকে রাষ্ট্রপতি চুপ্পু নিজেকে মুক্ত রাখতে পারেন না। অভিযোগ উঠেছে তদারকি সরকার প্রধানের 18 মাসের শাসনামলে একাধিক সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা উচিত বলে বাংলাদেশে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে। রাষ্ট্রপতি চুপ্পু বাংলাদেশের একটি দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছেন, তিনি তার সিদ্ধান্তে ভীষণ রকম অবিচল ছিলেন। সে কারণে কোনো ষড়যন্ত্র সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে তাকে উপড়ে ফেলারও ছক তৈরি করা হয়েছিল। ফলে 1.5 বছরে বঙ্গভবনে তার থাকার অভিজ্ঞতা খুব সুখকর নয়। তার কথায়, আমার ওপর দিয়ে যে ঝড় গিয়েছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কিনা আমার জানা নেই। এই সাক্ষাৎকার বাংলাদেশে রীতিমতো আলোড়ন তৈরি করেছে। এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ায় ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা যায় কিনা তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে নানা জল্পনার জন্ম দেয়। রাজনৈতিক মহল এটাও বলছে, যে অভিযোগের ভিত্তিতে ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা যেতে পারে, সেই একই অভিযোগে রাষ্ট্রপতির বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা যেতে পারে। বাংলাদেশে তৈরি হতে চলেছে এক অভূতপূর্ব সাংবিধানিক জটিলতা। রাজনৈতিক বিশ্লেষকেরা তেমনই আশঙ্কা করছেন। সাংবিধানিক জটিলতা তৈরি হতে চলছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে। বলা হচ্ছে, পূর্বতন তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনূস যেসব অসাংবিধানিক দায়িত্ব পালন করেছেন বা সিদ্ধান্ত নিয়েছেন, তার দায় থেকে রাষ্ট্রপতি চুপ্পু নিজেকে মুক্ত রাখতে পারেন না। অভিযোগ উঠেছে, তদারকি সরকার প্রধানের 18 মাসের শাসনামলে একাধিক সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা উচিত বলে বাংলাদেশের রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে। রাষ্ট্রপতি চুপ্পু বাংলাদেশের একটি দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছেন, তিনি তার সিদ্ধান্তে ভীষণ রকম অবিচল ছিলেন। সে কারণে কোনো ষড়যন্ত্র সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে তাকে উপড়ে ফেলারও ছক তৈরি করা হয়েছিল। ফলে 1.5 বছরে বঙ্গভবনে তার থাকার অভিজ্ঞতা খুব সুখকর নয়। তার কথায়, আমার ওপর দিয়ে যে ঝড় গিয়েছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কিনা আমার জানা নেই। এই সাক্ষাৎকার বাংলাদেশে রীতিমতো আলোড়ন তৈরি করেছে। এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ায় ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা যায় কিনা তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে নানা জল্পনার জন্ম দেয়। রাজনৈতিক মহল এটাও বলছে, যে অভিযোগের ভিত্তিতে ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা যেতে পারে, সেই একই অভিযোগে রাষ্ট্রপতির বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা যেতে পারে।